তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি ক্লাস 8-এর 5 নম্বর সেটের প্রশ্নটা নিয়ে আলোচনা করছি ইতিহাসের। দেখো, প্রথম প্রশ্নটা কী বলেছে, ইজারাদারি বন্দোবস্ত কে চালু করেছিলেন? ইজারাদারি বন্দোবস্ত চালু করেছিলেন ওয়ারেন হেস্টিংস। কে করেছিল? ওয়ারেন হেস্টিংস। প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কী বলো তো? এটা কিন্তু তোমার জমিদার সভা। এটা কিন্তু তোমার হলো কত সালে হয়েছিল বলো তো? এটা তোমার 1838 সালে এই জমিদার সভা স্থাপিত হয়। মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহের নেতৃত্ব দিয়েছিলেন। মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহের কে নেতৃত্ব দিয়েছিলেন? বীরেশলিঙ্গম পান্তুলু। এই কারণে বীরেশলিঙ্গম পান্তুলুকে কিন্তু দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়। আচ্ছা, দাদন বলতে কী বোঝায়? দাদন শব্দের অর্থ অগ্রিম, অগ্রিম অর্থ। ঠিক আছে, এই যে এইটা কিন্তু অগ্রিম জমি নেওয়া বলেছে। অগ্রিম জমি নেওয়া নয়, নীল নেওয়া নয়, অগ্রিম অর্থ নেওয়া, অর্থাৎ অগ্রিম টাকা নেওয়া। ঠিক আছে। সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয় কবে? আমরা সবাই জানি যে তোমার সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়, এটা হবে তোমার 1904 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ রদ হয় কবে? বঙ্গভঙ্গ রদ হয়, এটা কিন্তু তোমার বঙ্গভঙ্গ হয় 1905 সালে, আর বঙ্গভঙ্গ রদ হয় কিন্তু তোমার 1911 সালে। ঠিক আছে। বাহাদুর শাহ জাফর কোথায় নির্বাসনে পাঠানো হয়েছিল? এই দেখো, বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে নির্বাসন পাঠানো হয়েছিল। কন্যা শিশু ভাসানো নিষিদ্ধ হয় কোথায়? এটা কিন্তু তোমার হলো কবে হয়? এটা তোমার 1803 সালে হয়। প্রথম সুতির কারখানা, সুতির কাপড় তৈরির কারখানা কোথায় চালু হয়েছিল? এটা কিন্তু তোমার বোম্বাইতে চালু হয়েছিল। ঠিক আছে। এই দুইয়ের প্রশ্নগুলো চলো আমরা পিডিএফ থেকে দেখছি। ঠিক আছে। কারা কিংসফোর্ডকে মারার কিন্তু উদ্যোগ নিয়েছিল বলতো? ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি 1908 খ্রিস্টাব্দে 30শে এপ্রিল কিংসফোর্ডকে মারার কিন্তু উদ্যোগ নেয়। হস্তশিল্প ধ্বংসের দুটি ফলাফল কি? 1813 সালে তোমার 13 খ্রিস্টাব্দের মধ্যেই ব্রিটেনের বাজারে কিন্তু ভারতের বস্ত্রের রপ্তানি কিন্তু বন্ধ হয়ে গেছিলো। এদিকে দেশীয় বাজারে বিদেশি পণ্যের অসম প্রতিযোগিতার মুখে তাদের পড়তে হয়েছিল। এর ফলে ভারতীয় হস্তশিল্প কিন্তু অনেকাংশেই ধ্বংস হয়। এর ফলাফল দেখো কী হচ্ছে, বিপুল সংখ্যক কর্মচ্যুত শিল্প শ্রমিক, কারিগর ও জীবিকার প্রয়োজনে কৃষিকাজে নিযুক্ত হয় এবং কৃষি অর্থনীতিতে চাপ পড়ে। মুর্শিদাবাদের ঢাকা ও সুরাটের মতো জায়গায় তোমার হলো বস্ত্রশিল্প কিন্তু শহরগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়ে। সামগ্রিকভাবে তোমার শহরের জনসংখ্যাও কিন্তু অনেকাংশে হ্রাস পায়। বহু মানুষ কৃষিতে নিযুক্ত হলে কৃষি আর শিল্প অর্থনীতির সামঞ্জস্য কিন্তু নষ্ট হয়ে যায়। এবার দেখো, রেলপথ নির্মাণ করতে গিয়ে পরিবেশের ওপর কী প্রভাব পড়েছিল? পরিবেশের ওপর রেলপথ নির্মাণের প্রভাব, এখানে তুমি এটা পয়েন্ট করো। তারপরে দেখো কি বলছে, ভারতের পরিবহন ব্যবস্থার ইতিহাসে ব্রিটিশ শাসনকালে রেলপথ নির্মাণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু ছিল। এখানে ভারতের অর্থনৈতিক আর্থসমাজে জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি বেশ কিছু ক্ষতিকর প্রভাবও লক্ষ্য করা গেছিল। দেখো, এই রেলপথের বিস্তারের ফলে সংক্রামক ব্যাধির উদ্ভব হয়। এবার সংক্রামক ব্যাধি দেখো, তোমার সংক্রামক ব্যাধিটা কি, যে রেলপথ স্থাপনের ফলে জল নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় এবং বিভিন্ন ধরনের সংক্রামক ব্যাধি কিন্তু ছড়িয়ে পড়ে। তা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যায় এবং অরণ্য কিন্তু ধ্বংস হয়েছিল, অরণ্য জীবন ধ্বংস হয়েছে, মানুষের বসবাসের এলাকা কিন্তু পরিবর্তন হয়েছে। অরণ্যভূমি, তারপরে দেখো অরণ্যভূমি দিয়ে রেলপথ সম্প্রসারিত হয়, ফলে নির্বিচারে জঙ্গল কাটার ফলে, বন জঙ্গল কাটার ফলে জনগোষ্ঠী চিরাচরিত জীবনযাত্রা বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। পরিবেশের দূষণ, রেলপথ নির্মাণ করতে গিয়ে অনেক গাছ যেহেতু কেটে ফেলা হয়, ফলে কিন্তু পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়। হিন্দু মেলার অপর নাম কি? দেখো, হিন্দু মেলার অপর নাম আমরা সবাই জানি যে তোমার জাতীয় মেলা বা তোমার হলো, এবার এই হিন্দু বা চৈত্র মেলা তোমরা বলতে পারো। এই হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? হিন্দু মেলার উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের মর্যাদাকে পুনঃপ্রতিষ্ঠা করা। ঠিক আছে। এবার আর তোমার স্বাধীনতা ও দেশপ্রেমের আদর্শে সকল মানুষকে কিন্তু উদ্বুদ্ধ করাই তোমার হিন্দু মেলার মূল উদ্দেশ্য ছিল। এবার হিউম ডাফরিন ষড়যন্ত্র মামলা কি? হিউম ডাফরিন ষড়যন্ত্রে তত্ত্ব 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কারণকে কেন্দ্র করে ঐতিহাসিকরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু এই সমস্ত মতের মধ্যে অন্যতম ছিল হিউমের জীবনীকার উইলিয়াম ওয়ার্ডেনবার্গের এই ষড়যন্ত্র তত্ত্ব। তিনি বলেছেন, ভারতবাসীর ক্ষোভকে দমন করার উদ্দেশ্যে বড়লাট ডাফরিন, অ্যালান স্টিভেন হিউম এই ষড়যন্ত্র করে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন এবং তার এই তত্ত্বকেই কিন্তু হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলা হয়। এবার চারের দেখো প্রশ্নগুলো কী বলেছে, যে ঊনবিংশ শতকের সমাজ সংস্কারে তোমার রাজা রামমোহন রায়ের ভূমিকা কী ছিল? ভারতের সমাজ সংস্কারক আন্দোলনের পথিকৃৎ কিন্তু আমরা রাজা রামমোহন রায়কে বলে থাকি। তিনি সতীদাহ প্রথা রদ ও রামমোহনের সমাজ সংস্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য কীর্তি ছিল সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন। এবার তারপর তোমার ভারতের গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায় তোমার 1829 সালে 17 নম্বর রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী কিন্তু সতীদাহ প্রথা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। তারপরে দেখো, বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথা, বিধবা বিবাহ প্রভৃতির বিরোধিতা বলে পয়েন্ট করো। তারপরে বাল্যবিবাহ, বহুবিবাহ থেকে বিধবা বিবাহ, জাতিভেদ প্রথা বিবাহ, তারপরে অসবর্ণ বিবাহ,
এগুলো সব কিছুর বিরুদ্ধে কিন্তু তিনি আন্দোলন করেছিলেন। তারপরে নারীদের সম্পত্তির অধিকার, স্বামীর মৃত্যুর পর তার বিধবা স্ত্রী যেন স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে এ নিশ্চিত করতে রামমোহন নারী সম্পত্তির উত্তরাধিকার স্বীকৃতির জন্য কিন্তু আন্দোলন করেছিল। এই কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে আধুনিক ইতিহাসের বা আধুনিক যুগের অগ্রদূতও কিন্তু তিনি বলেছেন। এবার পরের কোশ্চেনটা কী বলেছে দেখো, বঙ্গভঙ্গের পশ্চাতে লর্ড কার্জনের ভূমিকা কী ছিল? 1905 সালে 16ই অক্টোবর গভর্নর জেনারেল লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেছিলেন। ফলে প্রদেশ কিন্তু এই বাংলা প্রদেশ দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল। প্রশাসনিক বঙ্গভঙ্গের পক্ষে সরকারের তরফে বিভিন্ন যুক্তি দেখানো হয়। বলা হয় যে অবিভক্ত বাংলা প্রদেশে আয়তন অত্যন্ত বড় এবং এই ফলে এখানে কিন্তু বড় প্রদেশে শাসন পরিচালনা করা অত্যন্ত কষ্টকর। তাই কলকাতা থেকে সুদূর পূর্ব বাংলাকে ভালোভাবে শাসন করা সম্ভবপর নয়। আর জাতীয়তাবাদকে দুর্বল করা, প্রকৃতপক্ষে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ছিল সরকারের ষড়যন্ত্র ও দূরভিসন্ধির ফল। লর্ড কার্জনের মূল উদ্দেশ্যই ছিল ভারতবাসী রাজনৈতিক আন্দোলনের মধ্যমণি বাংলাকে দুর্বল করা ও বিভাজনের মাধ্যমে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং ভারতের জাতীয়তাবাদকে দুর্বল করা। ঠিক আছে, ভারতে জাতীয় কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা আলোচনা করো। বা জাতীয় কংগ্রেসের তোমার হলো উচ্চশিক্ষিত নরমপন্থী যুক্তিনির্ভর সাংবিধানিক রাজনীতির দ্বারা ভারতের সমাজে আধুনিকতার জন্ম দিয়েছে। সীমিত অর্থে সেটা হলেও কিন্তু কার্যকলাপ ভারতীয়দের মনে একটা প্রভাব বিস্তার করে। প্রথম থেকেই এই কংগ্রেসের মধ্যে নানান সাংগঠনিক দুর্বলতা ছিল। তারপরে এই যে এটা তোমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, এটা 5 কোশ্চেন, এর এই পয়েন্টটা তোমরা করে দেবে। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত উচ্চবর্গীয় হিন্দুদের প্রাধান্য, তারপরে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি, এটা করে তোমরা একটা পয়েন্ট করছো। এবার তারপরে দেখো পয়েন্টটা কী বলেছে, আবেদন নিবেদন নীতির এই যে পদ্ধতি, তারপরে দেখো ব্রিটিশ শাসনের প্রতি আস্থাশীল, এটা তোমরা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নাও। হ্যাঁ, তারপরে দেখো ব্রিটিশ শাসনের প্রতি আস্থাশীল, এবার এটা পয়েন্ট করবে। এবার তারপরে যে কোশ্চেনটা আছে দেখো, মুসলিম সমাজ সংস্কারে সৈয়দ আহমদের ভূমিকা কী ছিল? সৈয়দ আহমদ খান মুসলমান সমাজের সংস্কারক ও আলিগড় আন্দোলনের অন্যতম রূপকার ছিল। আলিগড় আন্দোলনকে কেন্দ্র করে তোমার হলো মুসলমান সমাজের মধ্যে সামাজিক ও রাজনৈতিক অর্থনৈতিক চিন্তাধারার কিন্তু একটা ব্যাপক জাগরণ ঘটে এবং যাতে আলিগড় আন্দোলন হিসাবেও কিন্তু অভিহিত করা হয়। তারপরে আলিগড় আন্দোলনের উদ্দেশ্য তোমরা লিখবা। তারপরে সৈয়দ আহমেদের যে শিক্ষা সংস্কার যে কাজগুলো তিনি করেছিলেন সেগুলো তাকে আমরা ট্র্যাডিশনাল তোমার ট্রান্সলেশন সোসাইটি তিনি স্থাপন করেছিলেন। তারপরে সমাজ সংস্কারে তিনি কী কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ধর্মীয় সংস্কার, আর তারপরে এটা লিখে তারপরে মূল্যায়ন করে দেবে, তোমাদের কিন্তু 5-এর জন্য যথেষ্ট। এবার তারপরে দেখো রায়তওয়ারি বন্দোবস্ত বা মহলওয়ারি বন্দোবস্ত সম্পর্কে যা জানো দেখো। আমরা জানি যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিল। এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই যে ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করে তার পেছনে কিন্তু প্রধান কারণ কী ছিল বলো তো? বেশি থেকে বেশি পরিমাণে রাজস্ব সংগ্রহ করা। আর এই বিষয়টাই কিন্তু আমরা দেখব। দেখো সবার ফার্স্টে রায়তওয়ারি বলতে তুমি সবাই জানোই, আমরা সকলেই জানি যে রায়ত অর্থাৎ কিন্তু চাষি বোঝায়, আর চাষির সাথেই কিন্তু এই ভূমি বন্দোবস্ত করা হতো। এখানে কিন্তু চাষি কিন্তু জমির মালিক কিন্তু কখনোই হতে পারতো না। একমাত্র জমির মালিক কিন্তু তোমার কারা থাকতো বলো তো? তোমার সরকার অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু থাকতো। এখানে মোটামুটি 20 থেকে 30 বছরের ধরে এই তোমার হলো এটা কিন্তু হতো। এটা বলতে তোমার রাজস্ব নির্ধারণ করা হতো বা তোমার রায়তওয়ারি বন্দোবস্ত চালু থাকতো বা রায়তের অধিকার থাকতো সেই জমির ওপর। আর এখানে কিন্তু তোমরা রাজস্বটা দেখো যে 45 থেকে 55% পর্যন্ত কিন্তু রাজস্ব নেওয়া হতো এই বন্দোবস্তের এলাকা বা সময়কাল। এবার দেখো এটা পয়েন্ট করে তোমরা বন্দোবস্ত মাদ্রাস প্রেসিডেন্সি বা বোম্বাই প্রেসিডেন্সিতে এই বন্দোবস্ত চালু হয়, আর থমাস মনরো, আলেকজান্ডার রিড এই বন্দোবস্ত চালু করেছিল। এবার তারপরে আসবা এই যে রায়তওয়ারি যখন বলা হয়ে গেল তখন এবার মহলওয়ারি সম্পর্কে একটু হালকা আলোচনায় আসবে। মহলওয়ারি বন্দোবস্ত কী ছিল? মহলওয়ারি বন্দোবস্ত, মহল শব্দের অর্থ কী? মহল শব্দের অর্থ আমরা জানি যে গ্রামের সমষ্টি বোঝায়। এই সম্পর্কে সামান্য কয়েকটা কথা লিখে তারপরে 2-4টা তোমরা পয়েন্ট দেবে। এই খাতে দেখো বেশ পয়েন্টগুলো করা আছে। এবার পয়েন্টগুলো দিয়ে তোমরা কিন্তু জিনিসটাকে শেষ করে দেবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি করে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।